কেন আমাদের রাজ্যে পুলিশ ছিল না? সেটাই উত্তর দিতে হবে। ওকে, অরিন্দমদা, একটা বিষয় উঠে আসছে, এই যে কোনো কিছু ক্ষেত্রে অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু হয়, প্রশ্ন যেটা বারবার আমি আসছি, হ্যাঁ কিষাণ, গতকাল সিবিআই এর সাবমিশন ছিল, গতকাল কলকাতা পুলিশ বা রাজ্যের সাবমিশন ছিল না। গতকালকের যে প্রথম অবজারভেশনটা ছিল যে আমি 30 বছরে দেখিনি, এটা সিবিআই এর অভিযোগের ভিত্তিতে ছিল এবং সিবিআই এর সাবমিশনের জন্য সিবিআই এর জয়েন্ট ডিরেক্টর ছিল। যেদিন কলকাতা পুলিশ বা রাজ্যের সাবমিশন থাকবে সেদিন তাদেরও লোকজন থাকবে, পুলিশ থাকবে, পুলিশকর্তা থাকবে। এই বেসিক নিয়ম কানুনই এরা জানে না, শুধু ফ্যাক্টরি করতে যায়। নিয়ম কানুন জানে না, শুধু রাজনীতি করার জন্য বিজেপি এটা করছে, তৃণমূলের অভিযোগ। আমি অরিন্দমদার কাছে আসবো। এই যে বলা হচ্ছে যে অস্বাভাবিক মৃত্যুর মামলা যে কোনো ক্ষেত্রে হয় প্রথমে, কিন্তু অনেকে বলছেন, আমি একটু যাচাই করে নিতে চাই, যে যেখানে ডাক্তাররা রয়েছেন, আরজি করে ডাক্তারদের ওখানে পড়াশোনা, ডাক্তারদের ওখানে চিকিৎসা, সেই ডাক্তাররা যখন দেখছেন ওই মেয়েটিকে যেভাবে আমরা সহজে বুঝতে পারছি যে হয়তো খুন হয়েছে, ধর্ষণ হয়েছে, তার উপর নির্যাতন হয়েছে, সেটা কি অস্বাভাবিক মৃত্যু মামলা? এটা কি বাধ্যবাধকতা অস্বাভাবিক মৃত্যু মামলা রুজু হবে, নাকি এফআইআর দায়ের হবে প্রথমে খুনের মামলায়? দেখুন, প্রথম কথা উনি যে বলছেন উনি বলতেই পারেন। হাইকোর্টের যে বিচারপতি 13 তারিখে যে ভার্ডিক্টটা, 13 তারিখ কেন সিবিআই কে দিল, আমি একটু পড়ে শোনাচ্ছি, পেপারের নামটা বলছি না। দেখুন কি ভয়ঙ্কর ভাবে রিপোর্টটা দিচ্ছে, যে দেহ কি রাস্তায় পড়েছিল, আপনি যেটা বলছেন, একটা সরকারি হাসপাতালের ভিতরে কর্মরত অবস্থা একদম চিকিৎসকের দেহ পাওয়া গেল, সেখানে কিভাবে অস্বাভাবিক মৃত্যুর মামলা হয়, পুলিশ বা হাসপাতাল কর্তৃপক্ষ কেন কমপ্লেন জানালো? আচ্ছা বাবু, উনি বক্তব্য রাখছেন, খুব সুন্দর বক্তব্য রাখলেন। আচ্ছা, আমি ভাবতে পারি, মাঝে মাঝে ভাবি যে আমাদের ওয়েস্ট বেঙ্গলে কি আইপিসি, সিআরপিসি এবং এভিডেন্স অ্যাক্ট চেঞ্জ করেছে কিনা। কারণ আমি এত বছর চাকরি করেছি, আপনি যে বলেছেন জঙ্গলের মধ্যে ডেড বডি পড়ে আছে, একটা হসপিটালের মধ্যে মাল্টিপল ইনজুরি থেকে শুরু করে নানা রকম ঘটনা। অন দ্য বেসিস অফ দিস কমপ্লেন ইনস্ট্যান্টলি মার্ডার কেস স্টার্ট হবে, এটা মারাত্মক ভুল হয়েছে। এবং আমি আপনাকে আরো বলছি, 13 তারিখে দেখে নিতে পারবেন, 13 তারিখে অবজারভেশনে হাইকোর্ট চিফ জাস্টিস ডিভিশন বেঞ্চ বলছে যে কোনো মুহূর্তে প্রমাণ নষ্ট হতে পারে। রাজ্য কেন অধ্যক্ষের রেজিস্ট্রেশন এডুকেশন অ্যাকসেপ্ট করলো না? এবার আমি আপনাকে বলি দাদা, এই কথা বলতেই পারে, আগামী দিনে সে ব্যাপারে আমি সুপ্রিম কোর্টের কোনো যাব না, কিন্তু আমার প্র্যাকটিক্যাল এক্সপেরিয়েন্সে বলছি, সিরিয়াস মানে আপনি আমাকে বলুন, প্রথম পোস্টমর্টম রিপোর্ট এখন পর্যন্ত আন্ডার সেকশন 174, সেখানে দেখুন সূর্যাস্তের পরে কখনো পোস্টমর্টম হয় না। আমি আপনাকে বলছি কখনো হয় না, আমরা কোনোদিন করতে পারি না। পোস্টমর্টম রিপোর্ট সবসময় সূর্যাস্তের আগে করতে হবে। আপনি দেখুন কখন করেছে এবং কখন আজকে মার্ডার কেসটা স্টার্ট করেছে, যেটা সুপ্রিম কোর্ট ধরেছে কালকে, যে কখন পোস্টমর্টম হলো, আনন্যাচারাল ডেথ হলো, জিডি হলো, সিসি নাম্বার কখন দেওয়া হলো, ঠিক ধরেছে, ঠিক 100% ঠিক ধরেছে। কারণ জাস্টিস চাই। যদি ইনোসেন্ট হয় দ্যাট পারসন উইল বি অ্যাকুইটেড, যদি গিলটি হয়, এই পয়েন্টগুলো তো ধরেছে মারাত্মক। আমি নিজে বলছি সিসির কথাটা কেন বললো, সিসি কমেন্ট সার্টিফিকেট কি করে ওখানে গেল, কারা গেল, কখন গেল, জির সাথে এটা কর্মেট হলো কিনা, বা সেটা আনন্যাচারাল ডেথ? কি বলছেন আপনি? এটা আনন্যাচারাল ডেথ, মাল্টিপল ইনজুরি ইনসাইড অফ দ্য হসপিটাল, সুপার স্পেশালিটি হসপিটাল, একজন ডাক্তার এট দ্য টাইম অফ ডিসচার্জিং ডিউটিস আজকে মারা হয়েছে, রেপ হয়েছে, বলছে আনন্যাচারাল ডেথ। ওকে 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 কৃষ্ণ, বিষয়টা হচ্ছে যে সব জিনিসের জ্ঞান ভালো, অর্ধজ্ঞানটা কিন্তু মারাত্মক। আনন্যাচারাল ডেথ হয়েছে, তারপরে সেটার মধ্যে রেপ হয়েছে, কি হয়েছে সেটা উপনীত হওয়ার জন্য একটা পোস্টমর্টমের দরকার হয়, এবং পোস্টমর্টমের পর তারপরে আরে ভাই, ডেড বডি পুড়িয়ে দিলে আপনি পাবেন কি করে? ডেড বডি যদি পুড়িয়ে দেয় তাহলে পাবেন কি করে আপনি? আপনি বলুন না, ডেড বডি এত তাড়াতাড়ি পোড়ালেন কেন? মার্ডার কেস, আপনি বলবেন প্লিজ। আমি আপনাকে আটকাইনি, সভ্যতা মেনে। না আপনি আচ্ছা বলুন সরি বলুন। এখন বিষয়টা হচ্ছে, নিশ্চয়ই সূর্যাস্তের পর পোস্টমর্টম হয় না, কিন্তু
যদি ম্যাজিস্ট্রেটের কাছ থেকে স্পেশাল অর্ডার করানো যায় তাহলে সূর্যাস্তের পরও পোস্টমর্টম হতে পারে। এই ক্ষেত্রে ম্যাজিস্ট্রেট অর্ডার দিয়েছে, তার ভিত্তিতে হয়েছে। জ্ঞানটা পুরো দিতে হবে, সত্যটা পুরো বলতে হবে। আমি যদি নিজের সুবিধা মতো হাইকোর্ট বলবো কিন্তু সুপ্রিম কোর্ট বলবো না, কারণ কি হাইকোর্টে তো আমি ম্যানেজ হয়েছি বা হাইকোর্টটা আমার সুবিধা মনে হয়েছে তাই হাইকোর্টটা বলবো, তারপরে সুপ্রিম সে হাইকোর্টের উপরে তারটা বলবো না। একটু আগে একজন আমি সাংবাদিকের কথা বলছিলাম, বললো হাইকোর্টও সুপ্রিম কোর্টের আদেশ বহাল রাখলো, একটা অন্য মামলায় বলছি। মানে ভাবুন, এদের বেসিক ভারতবর্ষের জুডিশিয়াল কাঠামোর জ্ঞান নেই যে সুপ্রিম কোর্ট বলে দিয়েছে মানে ওটা ফাইনাল, তারপরে হাইকোর্ট তার পর্যালোচনা করতে পারে না, বলছে হাইকোর্ট বহাল রাখলো সুপ্রিম কোর্টের রায়। মানে এই যে মানে বেসিকটা তো জানতে হবে। আবার বলছি, পোস্টমর্টম হয়েছে কি সার্কামস্ট্যান্সে, ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে, ম্যাজিস্ট্রেটের অর্ডারে, যে ভিকটিম তার পরিবারের একজন প্রতিনিধি, যারা তার কলিগস এবং যেই ডাক্তাররা আজকে আন্দোলন করছে সেই জুনিয়র ডাক্তারদের 4 জন প্রতিনিধি, পুলিশ, এবং এটা পুরোটা ভিডিওগ্রাফি হয়েছে, যেই ভিডিওগ্রাফির এভিডেন্স আছে এবং সেটা বর্তমানে সিবিআই এর কাস্টাডিতে। তারপরে নিয়ম মেনে ফ্যামিলিকে বডি হ্যান্ডওভার করা হয়েছে, তারপরে ক্রিমেশন ফ্যামিলি করেছে। এই যে বেছে বেছে পোস্টমর্টম রিপোর্টটাকে ফেক করে এই যে বলা হলো হাড় ভেঙেছে, এখন তো পরিষ্কার হয়ে গেছে কোনো হাড় ভাঙেনি। একটা 150 গ্রামের একটা জিনিসের কথা বলা হলো। আমি অফিসে বসে আছি, আমার অফিসে একটা বাচ্চা মেয়ে বসে আছে, আমি তো নামটাও নিতে পারছি। 150 গ্রাম একটা জিনিস বলা হলো, সেটাও ফেক। তারপরে বলা হলো তার নাকি স্কাল ফ্র্যাকচার হয়ে গেছে, সেটাও ফেক। এই যে আমি ধরে নিলাম যে কিছু জায়গায় গাফিলতি হয়েছে, কিছু জায়গায় গাফিলতিটা তদন্ত হওয়া উচিত, দোষীদের শাস্তি দেওয়া উচিত, আমরা অস্বীকার করছি না, আমরাও জাস্টিসের পক্ষে, কিন্তু এটার জন্য মিথ্যার আশ্রয় নেওয়া হচ্ছে কেন? সূর্যাস্তের পর পোস্টমর্টম হয় না, বসে আছি না তো, আপনি বলছি না। বাবা মা রয়েছে আর্জি করে, বডি চলে গেল পেছনের ডোর দিয়ে বাড়িতে, আর তারপরে হচ্ছে কোথায় দেখেছেন যে একটা, এটা কে বলছে কিছু জানে না, বডি মা হ্যান্ডওভার নিয়েছে, মা সই করে বডির হ্যান্ডওভার নিয়েছে। বাবা মাকে বডি দেওয়ার পরে যদি দিয়েও থাকে, ক্রিমেশনে গিয়ে এমএলএ কাউন্সিলর রয়েছে, সেখানে এমএলএ কাউন্সিলর কার্ড দিয়ে রয়েছে, সেখানে এত পুলিশ রয়েছে, তাদের কি যাওয়ার কথা ছিল? তারা গিয়েছে কেন? হ্যাঁ, আমরা জানি ওবিডিও যত লোক মারা গেছে তৃণমূলের জনপ্রতিনিধি নাই, তাদের দাহ সৎকারে ছিল। আজকে আমফানেও যারা মারা গেছে তাদের পাশে তৃণমূলের নেতা কর্মীরাই ছিল। আজকে যশে যারা মারা গেছে তাদের জন্য তৃণমূলের নেতা কর্মীরাই ছিল। বিজেপি যায় না, যারা বিজেপি মানুষের রাজনীতি করে না। আমি ডাক্তার, এতদিন ছিল সুকান্ত, এখন রাজনৈতিক তরজা। শুনুন, আপনি কর্পোরেট হেলথ কেয়ারের ডাক্তার, এখানে জনস্বাস্থ্যের কথা হচ্ছে, পাবলিক হেলথ কেয়ার, সরকারি স্বাস্থ্য ব্যবস্থা। সরকারি স্বাস্থ্য ব্যবস্থাকে হ্যাটা করলে কর্পোরেটদের সুবিধা হয়, বেশি মুনাফা করা যায়, আমরা জানি। ওকে, প্লিজ 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 এটা বলেন, দুজনকে থামতে কর্পোরেট হেলথ কেয়ারের এজেন্ডা জানি। এই রাজ্যের কুল 14% মানুষ কর্পোরেট হেলথ কেয়ারে যায়, 86% মানুষ গভর্নমেন্ট হাসপাতালে যায়। সেটা এদের পছন্দ হচ্ছে না, ওই জন্য গভর্নমেন্টকে কালিমালিপ্ত করো। একটা অন্যায় হয়েছে, গুরুতর অপরাধ হয়েছে, তাতে আমরা তদন্ত চাইছি। ওকে কৃষ্ণ, প্লিজ প্লিজ প্লিজ। ওকে না, অয়নদা যেটা বলতে চাইছি যে এটা কিন্তু একটা এমন মানে মেধাবী এক ছাত্রী এবং তার মৃত্যু হয়েছে, সবচেয়ে বড় ঘটনা। এটা তৃণমূল বিজেপি বা বিজেপি তৃণমূল কোথাও নয়। এটা আমার মনে হয় যে তরজাটা হচ্ছে, সেই তরজাটা হয়তো আইনের বিভিন্ন বিষয়গুলো তার অনুপঙ্খ বিশ্লেষণের জন্য হচ্ছে, যে কেউ এটা ব্যাখ্যা এইভাবে দিচ্ছে, আরেকজন এই অনুপঙ্খ বিশ্লেষণ করে আমরা বিচারটা পাবো কবে? আমি সেটাই বলছি যে ইফ দ্য ল্যাম্প অফ জাস্টিস গোজ আউট ইন এ ডার্কনেস, হাউ গ্রেট ইজ দ্য ডার্কনেস। যদি ন্যায় বিচারের মানে প্রদীপটা নিভে যায়, সেই অন্ধকার তমসাচ্ছন্ন হয়। আমার প্রশ্ন হচ্ছে যে তৃণমূল বিজেপি না, এই যে সিবিআই এর হাতে যখন এই মামলাটা গেল, আমি ধরলাম যে পুলিশ প্রশাসন সরকার সব জড়িত, কিন্তু সিবিআই এরও আমরা যে পূর্ববর্তী ট্র্যাক রেকর্ড সেটাও আশাব্যঞ্জক নয়। অয়নদা, এই বারবার ইন্টারোগেশন বারবার হয়েছে, এখন অনেকেই বলবে
যে প্রচুর কেস পড়ে আছে পেন্ডিং। আমার প্রশ্ন, সিবিআই যদি সারা বিশ্বের সেই ধরনের একটা তদন্তকারী সংস্থা হয়, তারা এত অজুহাত দেখাবে না? তারা এমন একটা বিষয়ের বিচার করছে যার বিচার জন্য সবাই তাকিয়ে আছে। আমি বারবার বলছি যে ম্যানিপুলেট হয়েছে, যদি হয়ে থাকে তারও কথা তো সিবিআই কে বলতে হবেই, কিন্তু সিবিআই কে এটাও গোয়েন্দা ঘটনা, সিবিআই কে সময় দিতে হবে। সে কারণ এই স্লথ গতি বা তার কনভিকশন রেট নিয়ে আমরা বারবার প্রশ্ন করি, কিন্তু এটা স্পর্শকাতর বিষয়। আমার মনে হয় সিবিআই এবং আরেকটা ঘটনা যেটা সরকার এবং প্রশাসনের কথা বারবার বলা হচ্ছে, যে আমার কথা সন্দীপ ঘোষকে নিয়ে, এই সন্দীপ ঘোষ নামক ব্যক্তি, তার যদি এত ক্ষমতা থাকে, এত বৈভব থাকে, যার কোনো কমিটির স্বাস্থ্য দপ্তর জানতো না, তার এখানে ক্যান্টিন ক্যাফেটেরিয়া কি তৈরি হয়নি আজকে আরজি করে, তাহলে এই ব্যক্তিকে আজকে কেন একটা পদ থেকে আরেকটা গুরুত্বপূর্ণ পদে দেওয়া হচ্ছে, কেন অন্য পদে দেওয়া, তার মানে কি? তাকে দেওয়া হয়নি, একেবারে ছুটিতে না। পাঠানো হয়েছে। আজকে স্বাস্থ্য সচিব আজকে বলেছেন, যেটা রটানো হচ্ছে বলে অভিযোগ বিজেপির পক্ষ থেকে, যে ওএসডি করে দেওয়া হয়েছে স্বাস্থ্য ভবনের, সেটা একেবারে ফেক নিউজ। তাকে ছুটিতে পাঠানো হয়েছে, এটা নারায়ণ স্বরূপ বলেছেন। এবং এটা বলেছিল শুভেন্দু অধিকারী, এইটা বলেছিল শুভেন্দু অধিকারী গতকাল। সন্দীপ ঘোষের বিরুদ্ধে কত দুর্নীতি আছে, দুর্নীতির অভিযোগ আছে, তা আমরা দেখিয়েছি বারবার। আরো নতুন দুর্নীতি এবার দেখাবো। এক হচ্ছে সিসি ক্যামেরা, এক হচ্ছে স্যালাইন, আরো আছে, দেখুন। বজ্রপথ। সন্দীপ ঘোষ আরজি করের প্রাক্তন অধ্যক্ষ, যার বিরুদ্ধে অভিযোগের পাহাড়। সন্দীপ জামানার আরো কীর্তি এবার প্রকাশ্যে। অভিযোগ, 2022 সালের জুলাই মাসে আরজি কর হাসপাতালে স্যালাইনের সংকট দেখা দেয়। এতে চরম নাজেহাল হতে হয় রোগীদের। কিন্তু কেন এই পরিস্থিতি? অভিযোগ, স্যালাইন সরবরাহকারী সংস্থার প্রাপ্য টাকা দীর্ঘদিন দেওয়া হয়নি, তাই আরজি কর হাসপাতালে স্যালাইন সরবরাহ বন্ধ করে দেয় সংস্থাটি। কিন্তু আরজি করের তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এই দাবি মানতে চাননি। শেষমেশ নাকি সাগর দত্ত মেডিকেল এবং কলকাতা মেডিকেল থেকে স্যালাইন এনে পরিস্থিতি সামলানো হয়। পরে জানা যায় সন্দীপ ঘোষ ওই স্যালাইন সরবরাহকারী সংস্থার কাছ থেকে তিনি কমিশন চেয়েছিলেন, কাটমানি চেয়েছিলেন, এমনটাই অভিযোগ। অভিযোগ, 2023-এর জানুয়ারিতে আরজি কর হাসপাতালের মর্গ থেকে 4টি দেহ লোপাট হয়ে যায়। অভিযোগ, পরিবারকে না জানিয়েই উত্তর পূর্ব ভারতের একটি মেডিকেল কলেজে দেহগুলি ভাড়া দেওয়া হয় ফরেনসিক মেডিসিনের ওয়ার্কশপের জন্য। এজন্য মৃতদেহের রেজিস্টার পর্যন্ত লোপাট করা হয় বলে অভিযোগ। এই অভিযোগ খোদ আরজি করের তৎকালীন ফরেনসিক মেডিসিন বিভাগের প্রধানের। এ নিয়ে জল গড়ায় জাতীয় মানবাধিকার কমিশন পর্যন্ত। অভিযোগ, এরপরেই দ্রুত বদলি করে দেওয়া হয় তৎকালীন ফরেনসিক মেডিসিন বিভাগের প্রধানকে। উনি ডেড বডিগুলো ওয়ার্কশপের জন্য দিয়ে দিতেন, বিক্রি করে দিতেন, আনক্লেম বডি, পিএম বডি, এটা নিয়ে কমপ্লেন হয়েছিল, ন্যাশনাল হিউম্যান রাইট কমিশন থেকে তদন্ত করেছিল, কোর্টে পিআইএলও হয়েছিল। কিন্তু তখন আর কি বলবো, উনি সব জায়গায় তো মানে এত ইনফ্লুয়েন্সিয়াল যে উনি পার পেয়ে যাচ্ছেন এবং ওনার বিরুদ্ধে কখনো কোথাও কোনো অ্যাকশন হয়নি। অভিযোগ, সন্দীপ ঘোষের জমানায় আরজি কর হাসপাতালে 30টি সিসি ক্যামেরা লাগানোর জন্য 14 লক্ষ টাকা খরচ দেখানো হয়, কিন্তু বাস্তবে এত সিসি ক্যামেরা লাগানোই হয়নি।